হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। টপিকটা যেমনই গুরুত্বপূর্ণ তেমনই একটু কঠিন, বাট আমি থাকতে কোনো কিছুই কঠিন না, তো ভয় পাবা না। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, যেটার আরেক নাম কি কোম্পানি। ওকে, তো শুরু করি। আচ্ছা, কোম্পানি কি? ফার্স্ট অফ অল, কোম্পানি হচ্ছে একটা ব্যবসায়ের সংগঠন। যেমন ধরো এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, এরকম। তাহলে অন্যগুলা থেকে এটা আলাদা কিভাবে? কোম্পানির এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যগুলার মধ্যে নেই। তো ওই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেগুলো নিয়ে একটা সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। তো চলো আমরা সংজ্ঞাটা এখন পড়ি। কোম্পানি হলো একটি আইন সৃষ্ট, ওকে, আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আরেকটা কি? চিরন্তন অস্তিত্ব ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এই যেটা হচ্ছে তিনটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি? যা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে কি আমি আবার বলি, কোম্পানি হলো একটি আইন সৃষ্ট, চিরন্তন অস্তিত্ব ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এমন একটি ব্যবসায় সংগঠন যা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। আচ্ছা, তো আমি প্রথমেই বলছিলাম কি এটা একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এটার মানে কি? এটার মানে হলো যখনই আমি একটা কোম্পানি দিতে চাবো বা একটা কোম্পানি শুরু করার আগে এটাকে অবশ্যই কিছু আইনত জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। ধরো এক মালিকানা ব্যবসায়, এটা দেওয়ার জন্য আমার কোনো আইন নাই, আমি যেখানেই মন চায় সেখানে একটা দিতে পারি। তবে যদি ধরো মাঝে মাঝে আমার ট্রেড লাইসেন্স লাগে, বাট এটা আলাদা বিষয়। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একটা আইন আছে, বাট আমরা জানি যে এটা নিবন্ধন করা বাধ্যতামূলক না। বাট যদি এটা কোম্পানি হয় আমাকে অবশ্যই এবং অবশ্যই নিবন্ধন করতে হবে। ঠিক আছে, তো এই নিবন্ধন করার জন্য অনেকগুলো আইন আছে। তো পুরা বিশ্বে প্রথম আইন করা হয় 1844 সালে। এই সালগুলো তোমাদের মুখস্থ রাখা দরকার, এইচএসসি তেও আসে এবং অ্যাডমিশনে তো আসতেই থাকে। তো ফার্স্ট অফ অল কি, বিশ্বে প্রথম হয় কত সালে? 1844 সালে। এরপর ভারতে প্রথম হয় 1913 সালে। 1913 সালে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক চালু হয়। তো বিশ্বে প্রথম কত সালে? 1844। ভারতে প্রথম 1913। তো এই 1913 সালের আইনটাকে বাংলাদেশে আনা হয় 1972 সালে। এখানে কিন্তু নিজস্ব আইন হয়নি বাংলাদেশের, বাংলাদেশি ভারতের আইনটাকে আনছে। ঠিক আছে, এরপর বাংলাদেশ নিজস্ব আইন করে কত সালে? 1994 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য, এটা দেখা যায় এইচএসসি পরীক্ষা আসতেই থাকে সব বোর্ডে। এরপর এই আইনটাকেও সংশোধন করা হয় কত সালে? 2020 সালে, যেটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো কোম্পানির বৈশিষ্ট্যগুলো আমি বলছিলাম, এখন চলো এক একটা বৈশিষ্ট্য নিয়ে আলাদা করে আলোচনা করি। প্রথমে কি আমাদের শেয়ার মূলধন ও সর্বাধিক মূলধন। ওকে, এখন শেয়ার মূলধন কি? শেয়ার বলতে বোঝায় যে মূলধনের ছোট ছোট অংশ। অর্থাৎ আমার ধরো 100 টাকা মূলধন টোটাল। এখন আমি যদি 1 টাকা করে 100 ভাগ করি, তো প্রত্যেকটা 1 টাকা হবে মানে 1 টাকার প্রত্যেকটা ভাগ হবে এক একটা শেয়ার। তো কোম্পানি করে কি, এভাবে করেই মূলধনটাকে ছোট ছোট ভাগে ভাগ করে এবং প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা ভাবে বিক্রি করে। এইভাবেই তারা মূলধন কালেক্ট করে। ঠিক আছে, তো এই যারা শেয়ার কিনে এদেরকে কোম্পানির মালিক বলে গণ্য করা হয়। তো এখন আরেকটা কথা, এটা তো হলো শেয়ার মূলধন। আরেকটা কথা আমি লিখেছি কি, সর্বাধিক মূলধন। এখন সর্বাধিক মূলধন কেন? আচ্ছা, আমরা অংশীদারি ব্যবসায় যদি দেখি, অংশীদারি ব্যবসায় মোটামুটি মূলধন দিতে পারে কয়জন? আমরা 1932 সালের আইন অনুযায়ী জানি কি, সর্বোচ্চ 20 জন মূলধন দিতে পারে, আর এক মালিকানা ব্যবসাতে একজনই দিতে পারে। তো দেখো অংশীদারি ব্যবসায় কয়জন দিতে পারে? 20 জন। এখন যদি আমরা কোম্পানির ক্ষেত্রে ছোট কোম্পানিটা হিসাব করি, মানে তুলনামূলক ছোট আকারের, ওইটা কত? ওইটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওখানেও কিন্তু দিতে পারে 2 থেকে 50 জন। অর্থাৎ একটা হলো অংশীদারি ব্যবসায় 20 পর্যন্ত, আর এখানে কত? ছোট কোম্পানি হতে পারে 50 জন, আর বড়গুলো তো আছেই। তো তাহলে কি 20 জনের থেকে 50 জন অবশ্যই
মূলধন বেশি দিতে পারবে। এর জন্য বলা হয় যে কোম্পানিতে সর্বাধিক মূলধন। ওকে, তো এইটা শেষ হলো। এরপর হচ্ছে মালিকানা ও ব্যবস্থাপনা ভিন্ন। আচ্ছা, মালিকানা বলতে একটু আগে আমি বললাম যে শেয়ার যারা কিনে তারাই মালিক বলে গণ্য হয়। ধরো আমি যদি আজকে প্রাণ কোম্পানির একটা শেয়ার কিনি, তাহলে আমি প্রাণ কোম্পানির মালিক। ঠিক আছে? ওকে, আমি মালিক ঠিক আছে, কিন্তু আমি কি ওটার পরিচালক, বা আমি কি ওখানে ব্যবস্থাপনার কোনো কাজে আছি? না, ওখানে ব্যবস্থাপনা করবে ব্যবস্থাপকগণ বা আলাদা নিয়োগ প্রাপ্ত পরিচালকগণ। অর্থাৎ ওখানে মালিক জাস্ট শেয়ার কিনে থাকে এবং একটা লভ্যাংশ বা একটা লাভের একটা অংশ পায়। কিন্তু পরিচালনা করা বা ব্যবস্থাপনা করা এগুলো করে কি? এগুলো করে আলাদা চাকরি করা, মানে তারা হচ্ছে ওখানে জব করে ব্যবস্থাপকগণ ও পরিচালকগণ। ঠিক আছে, এটাও গেল। এরপর হচ্ছে সীমিত দায়। ওকে, আমরা জানি কি এক মালিকানা ব্যবসা ও অংশীদারি ব্যবসায়ের দায় কেমন? অসীম। আর তবে শেয়ার হোল্ডার যারা মানে মালিক কোম্পানির ক্ষেত্রে, তাদের দায় কিন্তু সীমিত। কারণ আমি ধরো আজকে 100 টাকার শেয়ার কিনলাম প্রাণ কোম্পানির, তো সেখানে আমার দায় হচ্ছে এই 100 টাকা পর্যন্তই সীমাবদ্ধ। আমার যদি কোম্পানি লাভ হয় আমি এটার উপর লাভ পাবো, যদি লস হয় আমি লস হবে, কিন্তু এটা কটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যত টাকা শেয়ার কিনেছি অত টাকার মধ্যেই। এর জন্যই বলা হয় যে কোম্পানির দায় সীমিত। ওকে, কৃত্রিম ব্যক্তিসত্তা। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন, তো ভালোভাবে মনোযোগ দিবা। ওকে, তো আমি ধরো রাস্তার পাশে একটা চায়ের দোকান, ওখানে আমি চা খেলাম, চা খেয়ে আমার পেট খারাপ হলো। এখন আমি কি করব? আমি যদি একটু রাগী বা একটু চেতা মানুষ হয়ে আমি করব কি, দোকানদারকে যে মাইট দিব, চায়ের দোকানদারকে। অথবা যদি আমি একটু ভদ্র মানুষ হই, আমি দোকানদারের নামে কেস করব। একই জিনিস আমি যদি রাস্তার পাশে কোনো হোটেল, ধরো চা দোকান তো নর্মালি হয় এক মালিকানা, এখন ধরো একটা হোটেল ধরো 2-3 জন মালিক আছে, অর্থাৎ অংশীদারি। ওখানেও আমার একই রকম কোনো পেটে সমস্যা হলো খাবার খেয়ে, আমি কি করব? যদি আমি চেতা মানুষ হয়ে গিয়ে মাইট দিব, আর না হলে কেস করব কাদের নামে? দোকানের যারা ওনার আছে। ঠিক আছে, বাট আমি ধরো প্রাণ কোম্পানির একটা প্রোডাক্ট, যেমন ধরো প্রাণ অল টাইমের কিছু ব্রেড আছে, তো ওই ব্রেড গুলা খেয়ে যদি আমি অসুস্থ হই, আমি কি করব? আমি কি প্রাণ কোম্পানির মালিককে ধরবো? না। আমি কি ওখানের কোনো শেফ বা যারা কর্মী তাদেরকে ধরবো? না। আমি কি করব? আমি ওখানে ডাইরেক্ট তো মারার জন্য আমি মানুষ পাচ্ছি না, তো ধরো আমি ভদ্র মানুষ, আমি কেস করব। কেসটা কার নামে করব? প্রাণ কোম্পানির মালিকের নামে? না, কেসটা করব হচ্ছে আমি প্রাণ কোম্পানির নামে। এই যে নিজ নামে কেসের ক্ষেত্রে পরিচালিত হলো, এইটাই হচ্ছে কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা। অর্থাৎ ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করা, অর্থাৎ ব্যক্তি না হয়েও নিজস্ব নামে কেস লড়া। ঠিক আছে, এটাই হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। এরপর হচ্ছে চিরন্তন অস্তিত্ব। ওকে, আচ্ছা, চিরন্তন অস্তিত্ব বলতে বোঝায় যে এটার অস্তিত্ব অনেক কালব্যাপী চলতে থাকে। ঠিক আছে, এটা কেমন? ধরো এক মালিকানা ব্যবসায় কি হয়, মালিক যদি নিজে অসুস্থ হয়ে যায় তাহলেই দেখা যায় দোকান চালানোর কেউ থাকে না, অর্থাৎ সে মারা গেলে ব্যবসাও শেষ। অংশীদারি ব্যবসায় কি দেখা যায়, একজন যদি বের হয়ে যায় বা তাদের মধ্যে কোনো মত পার্থক্য দেখা যায়, তখনই দেখা যায় তাদের অংশীদারি সম্পর্ক শেষ। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি, কোম্পানির শেয়ার হোল্ডাররা শেয়ার কিনে, অর্থাৎ মালিক, তাদের যদি কোনো কিছু অপছন্দ হয় তখন তারা শেয়ার বিক্রি করে চলে যেতে পারে। এতে কিন্তু কোম্পানির কোনো সমস্যাই হয় না। ঠিক আছে, যেমন ধরো বেক্সিমকো, বেক্সিমকোর মেইন যে বেশি শেয়ার কাটছিল জানো, সালমান এফ রহমান, সে কিন্তু এখন জেলে। এর জন্য কি তার কোম্পানির কোনো সমস্যা হচ্ছে? না, তার কোম্পানি কিন্তু কোম্পানির মতো চলছে। তো এইটাই, মালিক থেকে যেহেতু কোম্পানি ভিন্ন, এর জন্য মালিকের কোনো সমস্যা কোম্পানির উপর ইফেক্ট ফেলে না। এর জন্যই কোম্পানির অস্তিত্ব কেমন? চিরন্তন ব্যাপী। ওকে, তো কোম্পানির প্রকারভেদ। কোম্পানিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো প্রথমত দেখো এখানে আছে কি, সনদপ্রাপ্ত, সংবিধিবদ্ধ ও নিবন্ধিত। এখানে হচ্ছে অনেকভাবে ভাগ করা যায়, আমি বললাম এটাই যে তোমার 3 প্রকার এমনটা না, আমি জাস্ট কয়টা নিয়ে আলোচনা করবো, আমি ওগুলা তুলে দিয়েছি। তো এখানে হচ্ছে কোম্পানির প্রকারভেদের মধ্যে প্রথমটা কি, সনদপ্রাপ্ত কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে আমি বলছিলাম কি, সবার প্রথম বিশ্বে আইন হয় কত সালে? 1844 সালে। ঠিক আছে, এখন এর আগে কি কোম্পানি ছিল না? হ্যাঁ ছিল, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নেভাল কোম্পানি, এগুলো কিন্তু আরো আগে থেকে চলতেছিল। তো এগুলা কিভাবে চলছে? এগুলো ওই সময় চলেছে যে
ইংল্যান্ডের রাজার বিশেষ ফরমান বা আদেশ বলে। অর্থাৎ 1844 সালে কোম্পানি হওয়ার আগের কোম্পানিগুলো যে রাজার যে আদেশ বলে চলতো, এগুলাই হচ্ছে আমার সনদপ্রাপ্ত কোম্পানি। উদাহরণ দেওয়া আছে যেমন এই যে ইস্ট ইন্ডিয়া, হাডসন বে, তারপর আরো আছে নেভাল কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি, মাঝে মাঝে এটাকে শুধু বিধিবদ্ধ কোম্পানিও বলা হয়। তো এইটা হচ্ছে ধরো দেশের যে চলমান কোম্পানি আইন, বাংলাদেশের চলমান কোম্পানি আইন কত? 1994, যেটা সংশোধিত হয়েছে 2020 সালে। তো এই যে চলমান আইন অনুযায়ী এগুলা তোমার গঠিত হয় না। এগুলা গঠিত হয় কিভাবে তাহলে? এগুলা গঠিত হয় হচ্ছে যে রাষ্ট্রপতির কোনো অধ্যাদেশে বা সংসদে বিল পাশ করে। তার মানে কি, এই দেখো দেশের আইনসভা বা সংসদে বিল পাশ করে অথবা রাষ্ট্রপতির বিশেষ আইন বলে যে কোম্পানি গঠিত হয়। এগুলো নর্মালি দেখা যায় দেশের বিভিন্ন কাজেই লাগে। ধরো উদাহরণ দেওয়া আছে জীবন বীমা কর্পোরেশন, তারপর ওয়াসা, বিটিভি, রাজুক, বিডিবিএল, তারপর গ্যাসের জন্য আছে তিতাস, কারেন্টের জন্য আছে ডেস্কো। এই যে কোম্পানিগুলো, এগুলাই হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। এটা সিম্পল, এটা হচ্ছে দেশের চলমান আইন অনুযায়ী যেসব কোম্পানি গঠিত হয়, ঠিক আছে, এটাই। তো এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? দুই ভাগে ভাগ না, এটা আসলে অনেক ভাগই ভাগ করা যায়। এটা হচ্ছে তোমার মালিকানার ভিত্তিতে, ঠিক আছে, মালিকানার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, আমি প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা ছোট ছোট একটু কথা আগে বলছিলাম। তো এইটা হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ 2 জন এবং সর্বোচ্চ 50 জন, অর্থাৎ 2 থেকে 50 জন। অর্থাৎ যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, সেটাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে। এই যে দেখো সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এবং ন্যূনতম পরিচালক সংখ্যা হচ্ছে 2 জন। বিবরণপত্র ও কার্যরম্ভের অনুমতিপত্র প্রয়োজন নেই, যেগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব বা আজকের ক্লাসে নাও করতে পারি। নামের শেষে প্রাইভেট কথাটি উল্লেখ থাকে। তো এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখতে পারো। এরপর পাবলিক লিমিটেড কোম্পানি, এটা হচ্ছে আগেরটার জাস্ট উল্টা। এখানে কি তোমার আগেরটা ছিল কত? 2 থেকে 50 জন, কিন্তু এখানে সদস্য সংখ্যা হচ্ছে তোমার 7 থেকে শুরু হয় এবং এটার কোনো শেষ নাই, অর্থাৎ শেয়ার হোল্ডারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটাই, সদস্য সংখ্যা 7 থেকে শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ। ন্যূনতম পরিচালক সংখ্যা 3 জন, আগেরটা ছিল কত? 2 জন। এবং এখানে হচ্ছে আগেরটা এই ইয়েগুলোর প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়। আচ্ছা, এখন আরেকভাবে করা যায়, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে কোম্পানি দুই প্রকার, সরকারি ও বেসরকারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে ধরো এই সরকারি কোম্পানি ও বেসরকারি কোম্পানি দুটো একসাথেই দেখাই দিলাম টেবিল করে। তো এখানে হচ্ছে সরকারি কোম্পানি, এই পাশে হচ্ছে বেসরকারি কোম্পানি। তো এখানে হচ্ছে যে মেইন যে টোটাল আমার শেয়ারের কথা বললাম, শেয়ারের মধ্যে বেশিরভাগ মালিকানা কার কাছে? সরকারের কাছে নাকি অন্য কারো কাছে? যদি সরকারের কাছে বেশি মালিকানা থাকে সেটা সরকারি কোম্পানি, আর যদি বেসরকারি কারো কাছে বেশি মালিকানা থাকে সেটা বেসরকারি কোম্পানি। এটাই বলছে যে বেশিরভাগ মানে কি 50%-এর বেশি। 50%-এর বেশি মালিকানা যদি সরকারের কাছে থাকে সরকারি কোম্পানি, 50%-এর বেশি মালিকানা যদি বেসরকারি খাতে থাকে সেটা বেসরকারি কোম্পানি। উদাহরণ দেওয়া আছে, সরকারি হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলোই। কিন্তু বেক্সিমকো যেটা বললাম সালমান এফ রহমানের কোম্পানি, সেটার কত? 100%ই বেসরকারি। তারপর হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানিকে কয়েক ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কি কি? হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, তো হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানির পার্থক্য কি? একটা হচ্ছে ধরো দুইটা কোম্পানি একটা আরেকটাকে কন্ট্রোল করে। ধরো আমি লিখলাম একটা এক্স কোম্পানি, একটা ওয়াই কোম্পানি, ঠিক আছে। এখন এই এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে কন্ট্রোল করে, ঠিক আছে। কি? এক্স ওয়াই কে কন্ট্রোল করে। তাহলে এই ওয়াই যে ওয়াই কি? ওয়াই হচ্ছে কন্ট্রোলড, এইটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আর এই ওয়াই কে কন্ট্রোল করে কি? এক্স।
আর তাহলে এই এক্স হচ্ছে হোল্ডিং কোম্পানি, ঠিক আছে? এটাই বলছে যে কোম্পানি অন্য কোম্পানির 50 ভাগের বেশি শেয়ারের মালিক। এখন কন্ট্রোল কয়েক ভাবে হইতে পারে। প্রথমত শেয়ার বেশি কিনে রাখছে, এভাবে হইতে পারে, অথবা ভোট দানের ক্ষমতা, অথবা নিয়ন্ত্রণের ক্ষমতা। মানে কন্ট্রোলের দিক থেকে কিছু জিনিস যেগুলো হচ্ছে একটা কোম্পানি আরেকটাকে কন্ট্রোল করে, যেইটা অন্যটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে হোল্ডিং, যেইটাকে অন্যটা কন্ট্রোল করে সেটা হচ্ছে সাবসিডিয়ারি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি ছিলাম প্রোকাডেমিক্সের পক্ষ থেকে মোহাম্মদ নাবিল। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটির এমআইএস ডিপার্টমেন্টে। সবাইকে আবারও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।